প্রথম দিনই অনিশার ভাই ধ্রুবকে জব্দ করে দিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় রানীকে জব্দ করতে চেয়েছিল সিনিয়র দাদা দিদিরা, কিন্তু রানী উল্টেই তাদের জব্দ করছে। এরপর রানী তো পাঞ্জায় জিতে যায়, আর তারপরেই বলে, নাও এবারে যে যেমনভাবে পারো নেচে গেয়ে অভিনয় করে দেখাও তোমাদের বাড়িঘরগুলো কোথায় রয়েছে। কী হলো দেখাও, না হলে কিন্তু আমি বাইরে গিয়ে সবাইকে সত্যিটা বলে দেব। তারপরে শুরু করে দিয়েছে নাচ গান, আর যেটা দেখার পর রানীর অবস্থাও রীতিমতো খারাপ, কারণ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। রানী তখন বলে, আশা করি ওদের আজকে এই অপমানের কথাটা মনে থাকবে, এরপর থেকে কারুর সাথে এরকম কোনো অন্যায় করতে পারবে না। তখনই রানী বলে, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন, শুরু করো। আচ্ছা ঠিক আছে, আমি দরজা খুলে সবাইকে বলে দিচ্ছি। তখন সেও শুরু করে দেয় আর বলে, কি ঝামেলায় পড়লাম রে বাবা, শেষ পর্যন্ত এরকমভাবে একটা মেয়ের কাছে নাকানি চোবানি খেয়ে গেলাম, ভাবতেই পারছি না। রানী তখন বলে, ভালোই হয়েছে, আর তোমাদের নিশ্চয়ই শিক্ষাও হয়েছে, কি বলো, আর তোমরা কখনো এমনটা করবে। এরপর তারা পুরো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। রানী গিয়ে এরপরে দরজাটা খুলে দেয়, তখনই ধ্রুব চলে এসেছে। ধ্রুব এসে বলে, কি ব্যাপার, আপনারা এরকম করছিলেন কেন দাদা দিদিরা? কি করেছে এই মেয়েটা যে এতক্ষণ ধরে দরজা বন্ধ করে রেখে দিয়েছিলেন? জানেন ও প্রেগনেন্ট। কথাটা শোনার পরেই বাকিরা সবাই চমকে যায়, কারণ রানী এত কিছু হয়ে যাওয়ার পরেও কখনো বলেনি সে মা হতে চলেছে। আর তখন সিনিয়র দাদা দিদিরা জাস্ট চমকে গেছে যে এই মেয়েটা প্রেগনেন্ট, তার কোনো লক্ষণই তো দেখলাম না, এমন কেউ বলেও নি মুখে। এরপর ধ্রুব বলে, ভবিষ্যতে কখনো যদি এরকম করার চেষ্টা করেন না, তাহলে আপনাদের সাথে ধ্রুবর মুখোমুখি হবে এবারে, এই কথাটা আমি জানিয়ে দিয়ে গেলাম। এরপর দাদা দিদিরা বলতে থাকে, এই তুই কে রে, তুই আমাদেরকে এসে থ্রেট করছিস? তখনই ধ্রুব বলে, আমার নাম ধ্রুব, আমি এই ফার্স্ট ইয়ারেই ভর্তি হয়েছিলাম। তবে কি বলো তো, আমি না কোনো অন্যায় সহ্য করতে পারি না, আমি তোমাদের কোনো অন্যায় সহ্য করবো না, খবরদার। কখনো যদি দেখেছি যে কোনো ছেলে মেয়ের সাথে নতুন বছরে এরকম তোমরা শুরু করেছো, তাহলে প্রত্যেক বছর কিন্তু তোমাদের সাথে আমার মুখোমুখি হবে। এরপর থ্রেট ফ্রেট দিয়ে বাইরে চলে যায়। আর তখনই সবাই জিজ্ঞেস করে, আচ্ছা রানী, তুই ওদেরকে কেন বললি না যে তুই মা হতে চলেছিস? রানী তখন বলে, কারণ আমি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ চাই না, আমি ততটুকুই দেখাতে চাই। আর তোরা যেমন সবাই নর্মাল থাকিস, আমিও এই ব্যাপারটাকে নর্মাল থাকার জন্যই চেষ্টা করে যাচ্ছি, কারণ আমাকে নিয়ে কেউ বাড়াবাড়ি করুক, এক্সট্রা অ্যাডভান্টেজ দিক, আমি সেটা কখনো চাইনি আর আজও চাই না। তখনই ধ্রুব বলে, সত্যি তুমি খুব ভালো মেয়ে, সেটা বোঝা যাচ্ছে, না হলে অনেকক্ষণ আগে অনেক কিছু করে ফেলতে পারতে। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে ঠিক এটার অ্যাডভান্টেজ নিত। তুমি অনেক ভালো, তোমার সাথে আমার বেশ জমবে কিন্তু বন্ধুত্বটা। আর তখনই রানী বলতে থাকে, তুমি কি করে জানলে যে আমি প্রেগনেন্ট? এরপরেই ধ্রুব বলে, আমি প্রথম দিন ক্লাসে ছিলাম, আমি সবটা জানি। এরপর ধ্রুব কথা বলতে থাকে অনিশার সাথে। আসলে অনিশার ভাই হলো ধ্রুব। অনিশা সবটা শিখিয়ে পড়িয়ে দিয়েছে ধ্রুবকে, তাই ধ্রুব প্রথম থেকেই রানীর সাথে ভালো ব্যবহার করতে থাকে আর পুরোটা লোক দেখাতে থাকে। তখনই ধ্রুব মনে মনে বলে, বেশ ভালোই জমবে ওর সাথে আমার। এর মধ্যেই দুর্জয় অনেকবার রানীকে ফোন করতে থাকে, কিন্তু ফোনে পায় না। তারপরেই ফোন করেছে মাধুরীকে আর বলে, আচ্ছা বলছিলাম কি মেজ বৌদি, রানীর সাথে আর কথা হয়েছিল? মাধুরী তখন বলে, না গো দুর্জয়, একবার কুমু ফোন বর্দিভাই ফোন করেছিল, কথা হয়েছিল, রানী ঠিক আছে, ক্লাসে গেছে হয়তো। দুর্জয় বলে, আচ্ছা, আসলে এতবার ফোন করছি তো ফোনটা ধরছে না, আর তার জন্যই চিন্তা হচ্ছে। মাধুরী বলে, দেখো সবসময় যদি চিন্তা করো তাহলে কিন্তু চিন্তাই করে যেতে হবে। আমার যতদূর মনে হয় রানী এখন ব্যস্ত আছে, ও ঠিক সময়ে তোমাকে ফোন ব্যাক করে নেবে। দুর্জয় বলে, বেশ বেশ ঠিক আছে। এদিকে মিস্টার ঘোষাল চলে এসেছে আর বলে, স্যার আপনি যদি সইটা করে দেন তাহলে এই সমস্তগুলো ক্লিয়ার হয়ে যেত। তখনই দুর্জয় বলে, আপনি একবার চেক করে নিয়েছেন তো? নার্সকে দিয়েও কিন্তু একবার চেক করে নেবেন, আমি সই করে দিচ্ছি ঠিকই, কিন্তু জানেনই তো টাকা পয়সার ব্যাপার নিয়ে সাবধান থাকাটাই ভালো। মিস্টার ঘোষাল তখন বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, সে তো নিশ্চয়ই, আপনি একদম একদম ঠিক কথাই বলেছেন। এরপরেই দুর্জয় তো কিছু না বুঝে শুনেই সইটা করে দিয়ে চলে যায়। তখনই ভালো মতন দেখতে থাকে মিস্টার ঘোষাল, আর অনিশা এসে বলে, দেখি ফাইলটা আমাকে দিন। মিস্টার ঘোষাল বলে, ম্যাডাম আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই হয়েছে, প্রায় 16 থেকে 17 লক্ষ টাকার এদিক ওদিক হয়েছে। আর কোনো চিন্তা নেই তো ম্যাডাম, আমার চাকরিটা বেঁচে গেল তো? অনিশা বলে, হ্যাঁ, ভবিষ্যতে আবারও চাকরি বাঁচাতে গেলে অনেক খারাপ কাজ করতে হতে পারে, তার জন্য রেডি থাকুন, তাই আগে থেকে আপনাকে কথাটা বলে দিলাম। এরপর অনিশা বলতে থাকে, কী রে দুর্জয়, মনে মনে বলছে, এবারে তুই কি করে বাঁচাবি নিজেকে? আর তো বাঁচাতে পারবি বলে মনে হচ্ছে না, এবারে তুই ভীষণ ফাঁসা ফেসে গেলি, দেখ কেমন লাগে। অন্যদিকে
রানী তো ছুটির সময় বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আবারও ধ্রুব রানীকে আটকে দেয় আর বলে, ছুটি হয়ে গেল তাহলে? রানী বলে, হ্যাঁ, আবারও কালকে। আসলে আজকেটা অনেকটা সময় হয়ে গেল, আর আমার জেঠুমনিও আমাকে নিতে এসেছে। ধ্রুব তখন বলে, জানো তো, তুমিও এই ক্লাসে বেশ দেখলাম ভালো স্টুডেন্ট, পড়াশোনাতে যথেষ্ট ভালো, আর আমিও যথেষ্ট ভালো। জানি নিজের প্রশংসা নিজেই করছি, তবে টক্করটা কিন্তু সেই লেভেলে হবে, কি বলো? রানী তখন বলে, হ্যাঁ, হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি সমস্ত রকমের টক্করের জন্য রেডি থাকি সব সময়, শুধু সময়ের অপেক্ষা। ধ্রুব বলে, তাই নাকি? তোমার কথাগুলো শুনেও বেশ ভালো লাগছে। রানী তখন বলে, ধন্যবাদ, আমি আসি, আমাকে এখন বেরোতে হবে। বলেই বেরিয়ে চলে যায়। আর প্রথম দিনই ধ্রুবকে জব্দ করে চলে রানী, কারণ বলে দিয়েছে সে টক্কর দিতে রানী একাই 100। অন্যদিকে গুন্ডাগুলো সেনগুপ্ত বাড়িতে গিয়ে ডাকাতি করবে বলে ঠিক করেছে। 2জন মেয়ে 2জন ছেলে সবাই রেডি হয়ে নিচ্ছে। একজন মেয়ে তখন বলে, আমাদের হাতে ঠিক আধ ঘন্টা সময় থাকবে, তার মধ্যেখানেই যা করার করতে হবে। আমাদের যদি হাতে বেশি সময় থাকতো অনেকটা সময় কিছু করা যেত, কিন্তু সময় বড্ড কম। আসুন, তুই কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকবি, কেউ যাতে ঢুকতে না পারে, আর কেউ যদি জোর করে ঢুকতে যায় তাহলে কিন্তু হুইসেল দিয়ে আমাদেরকে সাবধান করে দিবি, মনে থাকে যেন। এদিকে জেঠুমনি তো চলে গেছে। রানী তখন বলে, সত্যি জেঠুমনি, আমার কিন্তু তোমার জন্য ভীষণ খারাপই লাগছে। তুমি কতটা কষ্ট করে আমাকে আবার নিতে এসেছো। জেঠুমনি তখন বলে, দূর পাগলি মেয়ে, তাতে কি হয়েছে? তোকে আমি নিতে আসতে পারি না, তেমন কোনো কথা আছে নাকি? নে, গাড়িতে ওঠ, আমরা আস্তে আস্তে রওনা দিই। তখন রানী আর জেঠুমনি গাড়িতে উঠে পড়ে। এদিকে বিনু আর পুনু বলতে থাকে, কালকে 31 তারিখ, হ্যাঁ, কালকে যদি পিকনিক না হয় সারা বছর আর কোনোদিন আমি পিকনিক করবো না, এই কথাটা আমি বলে দিলাম। তখনই মাধুরী বলে, এই সত্যি তো, দেখতে দেখতে তো কালকে 31 চলেই আসলো, এবারে তো ভালো একটা পিকনিক করতে হবে। কুমু তখন বলে, সত্যি কথা, দেখতে দেখতে পুরো বছরটাই শেষ হয়ে গেল। হ্যাঁ, এবারে কি হবে, মাটন না চিকেন? তখনই বিনু পুনু বলে, না 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 না, মাটনই হবে, মাটন ছাড়া কোনো কথা হবে না, আগের বারও তো চিকেনই হলো। তখনই চলে এসেছে শুক্লা আর বলে, কি হয়েছেটা কি, বাড়িতে এত চেঁচামেচি কিসের? তখন বিনুপুনু বলে, আসলে বলছিলাম যে এবারে পিকনিকে মাটন হচ্ছে তো, তাই আর কি। শুক্লা বলে, মাটন কেন, মাটন হবে কেন, চিকেন হবে তো। তখনই বিনু বলে, না না, বলছিলাম যে মাটন করো না মা, সত্যি কথা বলতে গেলে ছোট বৌদিও তো ভালোবাসে খেতে, তাই না? শুক্লা বলে, এই ভালো কথা, দাদা তো কখন ওকে আনতে গেছে, এখনও তো আসলো না। কুমু তখন বলে, আরে কাকি, চলে আসবে, তুমি এত চিন্তা করছো কেন? তখনই দেবু হঠাৎ করে গয়না টয়না পরে এসেছে, ভালো মতন সেজে টেজে চলে এসেছে সবার সামনে, যেটা দেখে সবার চোখ রীতিমতো ছানা পড়া হয়ে গেছে। এর মধ্যেই জেঠুমনি বলে, রানী, তুমি ভালো মতন খাবার দাবার খেয়েছো তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? চলো, তোমাকে আমি একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি। রানী তখন বলে, না না জেঠুমনি, এখন আর ফুচকা খাবো না, বাইরের খাবার খাওয়া ঠিক হবে না। তখন জেঠুমনি বলে, তা অবশ্য ঠিক বলেছো, তোমার শাশুড়ি মা খুব ভালো ফুচকা বানাতে পারে, আমি একদিন বলবো, শুক্লা নিশ্চয়ই তোমাকে বানিয়ে খাওয়াবে। কিন্তু রানীর মনে ভয় হতে থাকে আর ভাবে কিছু একটা মনে হচ্ছে আজকে ঘটবে। আর সত্যি কথা বলতে গেলে গুন্ডাগুলো রেডি আছে, কখন সেনগুপ্ত বাড়িতে গিয়ে ডাকাতি করবে।